নমস্কার, সুপ্রভাত। আপনারা শুনছেন আশাপূর্ণা দেবী বিরচিত সামাজিক উপন্যাস প্রথম প্রতিশ্রুতি। আমরা দেখতে পাচ্ছি সত্য কলকাতাতে রয়েছে। শঙ্করীকে মানে কাটোয়ার বউকে হঠাৎ দেখতে পেয়েছে দত্তগিন্নির কাছে। সেই পরিস্থিতিতে কাটোয়ার বউ শঙ্করীকে এবং তার মেয়েকে, তার নাম সুহাসিনী, তাকে বাড়িতে এনে রাখার প্রস্তাব যখন চলছে, তখন সুহাসিনীর খোঁটায় একদিন শঙ্করী গলায় দড়ি দিল, মারা গেল। বিরাট ধাক্কা পেল সত্যবতী, কিন্তু সুহাসিনীকে নিজের কাছে আনার ব্যবস্থা করলো এবং আনতে সমর্থও হলো। দত্তগিনীর একদম মত ছিল না। মেজবাবুর কাছে গিয়ে বলায় সত্যবতীর জয় হলো। অনাগ্রহের মধ্যে দিয়ে সুহাসিনী এলো সত্যবতীর বাড়িতে, এবং সে আজ 4 বছর আগেকার কথা। এসে অবধি সে বেথুন স্কুলে ভর্তি হয়েছে এবং 4 বছর তার স্কুলে পড়াও হয়েছে। এরপর হঠাৎ একদিন খবর পাওয়া গেল ভবতোষ মাস্টার ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছেন, পতিত হয়েছেন। 37। দেশের বাড়িতে আর এক চেহারা ছিল ভাবিনীর। সারাক্ষণ গাধার মতো খাটুনি, সারা রাত মোষের মতো ঘুম, সাত চড়ে মুখে রানী, মামা শ্বশুরের তামন্ত প্রাণীকে জমের মতো ভয়। কলকাতার বাসায় আসার আগে এতখানি বয়স পর্যন্ত নিতাইয়ের সঙ্গে কটা কথা বলেছে তার বউ, বোধ করি হাতে গুনে বলতেও পারে নিতাই। শুধু সেই অনেক দিন আগে যখন একবার বাসায় আসার কথা উঠেছিল, তখনই যা বইয়ের একটু স্পষ্ট গলা শুনতে পেয়েছিল নিতাই। বউ বলেছিল, গলায় দড়ি আমার, লোক লজ্জা ভাসিয়ে গালে মুখে চুনকালি মেখে বাসায় যাব তোমার সঙ্গে। আশেপাশে কোনোখানে থেকে যে আড়ি পাতা লীলা চলছে, এই জ্ঞান টনটনে থাকার দরুনই বোধ হয় বইয়ের এই উচ্চকণ্ঠ শুনে নিতাইয়ের চুন মুখ আরও চুন হয়ে গিয়েছিল। পরদিন স্বামী বলেছিল, কিরে নিতাই, মামি বলেছিল, কিনি নিতাই, পরিবারকে বাসায় নিয়ে যাবি তোর ওই পেরানের বন্ধুটার মতন? নিতাই উড়িয়ে দিয়ে বলেছিল, কি যে বলো, খেপেছ? স্বামী মামি বলেছিল, দেখো বাবু, ভবিষ্যতে আমায় দোষো না। বৌমাকে আমি বলেছিলাম, মনের বাসনা চেপে রেখে পড়ে থাকবার কোনো দরকার নেই, যাবে তো যাও। তা আবাগির বেটি বলে কি, তোমাদের পা আঁকড়ে পড়ে থাকবো, দেখি কে আমায় নিয়ে যেতে পারে তোমাদের আশ্রয় থেকে। মামির কণ্ঠে পরিতৃপ্তির সুর ঝরে পড়েছিল, আর নিতাই তার ধর্মপন্থীর ধর্মজ্ঞানের পরিচয়ে পরিতৃপ্ত হয়েই কলকাতায় এসে রবকুমারের সংসারে ভর্তি হয়েছিল। কিন্তু সে তো সেই গোড়ার দিকের কথা। তারপর তো কত জল গড়ালো, কত জল ঘোলালো, নিতাইয়ের দশা ঘটল, এবং অবশেষে বন্ধুপন্থীর নির্দেশে অথবা আদেশে আবার সেই পুরনো প্রস্তাব নিয়ে দেশে গেল। ভেবেছিল বেঁচে একটু লড়তে হবে, কিন্তু আশ্চর্যের বিষয়, এবারে বিনা যুদ্ধেই রাজ্য দখল হয়ে গেল। ঈশ্বর জানেন কে কোথায় কি কলকাঠি নেড়েছিল। তবে নিতাইয়ের বলার আগে মামি বললেন, কতকাল আর মেসের ভাত খাবি, বৌমাকে এবার নিয়ে যা। মামাও তাই বললেন। হঠাৎ এবং দেখা গেল বউ বিনা বাক্যে সুরসুর করে নিতাইয়ের পদাঙ্ক অনুকরণ করল, এবং তার গায়ে যে চুনকালি পড়েছে এমন মনে হলো না ভাবগতিক দেখে। তাহলে ব্যাপারটা এই, নিতাইয়ের চরিত্রচ্যুতির খবর দেশ পর্যন্ত পৌঁছেছিল। কারণ নিন্দে আর মন্দ খবরের পাখা থাকে, আর সে পাখা অনেক অশ্বশক্তি সম্বলিত। শুনে অবধি বউ ধরাশয্যা নিয়েছিল, আর অভিভাবকরা চিন্তান্বিত হয়ে স্থির করেছিল, যার আগলাতে, খাঁটি আগলাতে সেনাপতি পাঠানোর প্রয়োজন। আর ইতিমধ্যে তো গ্রামের বেশ কয়েকটা বই গ্রাম ছেড়েছে। মামি নিজের বাপের বাড়ির গ্রাম থেকেই 4-4টে বউ জামালপুরে চলে গেছে। এখানে একটা গেছে কাঁচরাপাড়ায়, একটা সাহেবগঞ্জে। রেলের চাকরি হয়েই ছোঁড়াগুলো সাপের 5 পা দেখেছে। লাজ লজ্জা শরমের মাথা খেয়ে বউ নিয়ে বাসায় যাচ্ছে। অতএব নিতাইয়ের বউ যদি কলকাতায় যাই, জাতিপাত হবে না। তাছাড়া নেহাত অবজ্ঞার দেশও তো নয় এখন।
বরং কালীঘাটের কালীমাতা বিদ্যমান। জমি আপনি প্রস্তুত হয়েছিল, তবে নিতাই এত জানত না। নিতাই এক কথায় মত পেয়ে অবাক হয়ে গিয়েছিল, কিন্তু সে আর কতটুকু। এখন নিতাইকে মুহূর্তে মুহূর্তে অবাক করে দিচ্ছে ভামিনী। সে যেন এক অন্য মূর্তি পরিগ্রহ করেছে। নিতাই কি স্বপ্নেও ভেবেছিল ভামিনীর এত মুখ আছে? কিন্তু ভামিনীকেও দোষ দেওয়া যায় না। প্রথম কথা, সে এসেছে ঘাঁটি রক্ষা করতে, বরকে সাহায্য করার ব্রত নিয়ে। দ্বিতীয় কথা, এই এতদিনের বিবাহিত জীবনে মুখকে অবৃত চুপ করিয়ে রেখে এসেছে ভামিনী। তা সে ভয়েই হোক বা সুখ্যাতি কিনতেই হোক, সেই রাখার একটা প্রতিক্রিয়া তো দেখা দেবেই। তৃতীয় কথা, এখন আর সে মুখকে চুপ করিয়ে রাখার কোনো প্রয়োজনই নেই। অতএব এই দীর্ঘকালের রুদ্ধ জল বাঁধ ভেঙে প্রবল কল্লোলে নিজেকে বিস্তার করতে শুরু করেছে। উঠতে বুঝতে নিত্যই বাক্যবাণে জর্জর, অথচ উল্টে চড়ে উঠবার মুখ তার নেই। কোথায় যেন হার হয়ে গেছে তার, বোঝা যায় না হারটা কোথায়, অথচ কি এক লজ্জা মাথা তুলতে দেয় না। আবার সব থেকে মর্মান্তিকেই, যেখানে নিতাইয়ের পূজার বেদী হৃদয়ের নৈবেদ্য, ঠিক সেখানেই যেন ভাবিনীর যত আক্রোশ। সত্যবতীর নামে জ্বলে উঠেছে, অথচ কেন এই অগ্নিদাহ হৃদয়ঙ্গম হয় না নিতাইয়ের? মানুষ যাত্রা কি এতই অকৃতজ্ঞ? নিতাই ভাবে, কার দয়ায় বাসায় আসতে পেলি তুই? কে তোর জন্য সংসার গুছিয়ে রেখেছিল? কে তোর স্বামীকে বিপদ থেকে সুপথে আনলো? এত স্বাধীনতা, এত বাবুয়ানা থাকতো কোথায় তোর যদি সত্যবতী না সুপারিশ করত? ধান সিদ্ধ করতে করতে আর খার কাস্তে কাস্তে তার ঢেঁকিতে পাট দিতে দিতেই তো জীবন কাটছিল, আর তাই কাটতো। তার জন্য কৃতজ্ঞতার বালাই মাত্তর নেই, জানে না বই কি। নিতাই তো কলকাতায় বাসায় পা দিয়েই বলেছিল, এই যে গিন্নিপনার স্বাধীনতাটি পেলে, এর কারণ স্বরূপ হচ্ছে সেই মানুষটি। বৌঠান না হুকুম করলে কোন শালা এত ঝামেলা পোহাতে যেত? ভাবিনি যে মুখ বলে একটা বস্তু আছে, সেই দিনে যেন হঠাৎ একটা আভাস পেয়েছিল নিতাই। ঝপ করে বলে উঠেছিল ভাবিনি, সভ্য শহরে বাসা করলে বুঝি কথাবার্তা এমন চোয়াড়ে হয়? তাই ইদানিং কথাবার্তা একটু অসভ্য হয়ে গিয়েছিল নিতাইয়ের। সঙ্গে যে ফল, যে বন্ধু তাকে উচ্ছন্নের পথ চেনাচ্ছিল, সে নিজে যে দরের, তার গতিবিধিও তেমনি দরের ঘরে। কাজেই কথাবার্তা চালচলনে একটু প্রভাব পড়বেই, না পড়ে যাবে কোথায়? নিতাই শালা কথাটা উচ্চারণ করেই ঈষৎ লজ্জিত হয়ে গিয়েছিল। ভাবিনীর মন্তব্যে দমে গিয়েছিল। বলল, এই দেখো, বাসায় পা দিতে না দিতেই যে গিন্নিত্ব শুরু করলে। সেদিন ওইটুকির ওপর দিয়ে গিয়েছিল, কিন্তু দিনে দিনে কলা চাঁদ বেড়ে যায়। এখন ষোলো কলায় বিকশিত হয়ে উঠেছে ভাবিনী। আজ সকালে হয়ে গেল একচোট। রাত থেকে মাথাটা টিপটিপ করে সর্দি জ্বর মতো হয়েছিল নিতাইয়ের। বলছিল, ভাতও খাবো না, অফিসও যাব না। শুনে একটু প্রসন্নই হয়েছিল ভাবিনি। বাঁচা মানুষ, সারাটা দিন একাই কাটে, এ তবু বাড়িতে থাকবে লোকটা। চোরের রাত্রিবাস একটা দিনই। ছুটির দিনগুলো তো নিতাইয়ের কাটছে আজকাল এক নতুন নেশায়। ঠিক নতুনও নয়, পুরনো নেশা ঝালানো। দেশে গ্রামে তো ওই ছিল একমাত্র আনন্দ। মাছ ধরা হয়েছে আজকাল নিতাইয়ের আর নবকুমারের ফি রবিবার। অফিসের সহকর্মীদের মধ্যে অনেকেই একটু এদিকে সেদিকে বাড়ি বাগান পুকুর আছে, তারা নিমন্ত্রণ করে মাছ ধরতে। অতএব শনিবার দুপুর থেকেই ছিপ, হুইল, বড়শি, চার নিয়ে ব্যস্ততা পড়ে যায় দুবাড়িতে। সে যাক, আজ রবিবার নয়, তাই খুশি হলো ভাবিনি। আজ শহরের বাসায় কম কাজ করে করে আয়সী হয়ে যাওয়া মনে ভাবল, যাকগে, তাহলে আজ রাঁধবই না। ও যেমন ভাতের বদলে মুড়ি চিড়ি খেয়ে থাকবে, আমিও তাই করব। তবে আজ তিথিটা ভালো নয়, দশমী। এওত রক্ষে করতে একটু মাছ মুখে দেওয়া দরকার। তার রাতে সে লক্ষণটুকু পালন করলেই হবে। কলসিতে কই মাছ জিয়ানো আছে। এই মন নিয়েই খানিক বেলায় আধ সেলাই কাঁথাখানা আর সুতো পেড়ে নিয়ে বসে পড়েছিল ভাবিনি। নিতাই ঘরে শুয়ে পা নাচাচ্ছিল। হঠাৎ বলে উঠল, এ কি, রান্না না চড়িয়ে কাঁথা পেড়ে বসেছ যে? ভাবিনি মুখ কুঁচকে বলল, তুমি যখন খাচ্ছই না, তখন আর নিজের জন্য কে আবার হাঁড়ি না রে? নিতাই অবাক হয়ে বলে, তার মানে আমি খাবো না বলে তুমিও হরিমোটর? ছি ছি, এ আবার একটা কথা নাকি? খাবে কি?
ভাবিনি একটা উচ্চাঙ্গের দার্শনিক ভঙ্গি করে বললে, মেয়ে মানুষের আবার খাওয়া, ও তোমার সঙ্গে দুটো খইমুড়ি খেলেই হবে। এই দেখো, চুলোই জ্বালাবে না? দরকার তো দেখছি না কিছু। নিতাই ইতস্তত করে বললে, তবে আর কি, নইলে বা তবে আর কথা কি, নইলে ভাবছিলাম, কি ভাবছিলে? না থাক। ভাবিনি কাঁথা শরীর রেখে বলে, থাকবেই বা কেন, বলোই না। নিতাই বলে, না, মনে মনে ভাবছিলাম কি, তেমন কিছু জ্বর তো হয়নি, আলু মরিচের দম দিয়ে দুখানা গরম গরম রুটি খেলে মন্দ হয় না। রুটি? রুটি শুনেই ভাবিনির মাথায় বজ্রাঘাত হয়। রুটি কথাটাই এসেছে এ যাবৎ, হাতে ধরে গড়েনি কখনো। তাদের গায়ে ঘরে অবস্তু চলনি নেই। ভাত খাও ভাত, না খাও মুড়ি চেড়ে আছে, খই বাতাসা ফুলুরি কলাই সিদ্ধ আছে। যেমন যার শরীরের অবস্থা বুঝে সেবা করো, রুটির কথা ওঠে না। কলকাতায় এসে নিহাত এই চালটি শিখেছে নিতাই। আর একদিন এমনি সন্ধেবেলা ফিরে বলে, দেখোটা কেমন ম্যাজম্যাজ করছে, দুখানা রুটি করো না। আটা নিয়েই এসেছি একেবারে। সেদিন একটু অনুভাষণ করতে হয়েছিল ভাবিনীকে। স্বামীর কাছে মিথ্যা বলার পাপের জন্য অলক্ষ্যে একবার কানটা নাকটা মরে ফেলেছিল। ও হরি, তা কি জানি ছাই, ভাত তো চুড়িয়ে ফেলেছি। নিতাই অবশ্য রান্নাঘর খানা তল্লাশ করতে যায়নি। তবে থাক বলে আটার ঠোঙাটা নামিয়ে রেখেছিল। সেই ঠোঙা শুদ্ধ আটা মজুদ আসেনি দায়ের জন্য, কাজেই বাসনাটা প্রকাশ করে ফেলে, অন্য চিন্তায় পড়ে না। কিন্তু ভামিনীর মাথায় যে চিন্তার পাহাড় চাপল। রুটি করতে পারবো না বলাটাও যেমন কঠিন, রুটি করতে জানি না বলাটাও তেমনি কঠিন। তবু শেষ চেষ্টা করেছে। বলে, দিন দুপুরে শুকনো রুটি আর কেন খাবে, বরং একটু খিচুড়ি চড়িয়ে দিই, তাই গরম গরম। না না, খিচুড়ি না। নিতাই ভামিনীর আশার মূলে কুঠারঘাত করে। অন্য দ্রব্যটা থাক, ওতে শরীর রসস্থ হয়। রুটিটা নেহাত শুকনো না করো, গাওয়া ঘি একটু মাখিও, মেলা করো না, ওই খান 12-14 হলেই অল্পাহারই ওষুধ। অগত্যা আটার ঠোঙা নিয়ে রান্নাঘরে ঢুকতে হয় ভাবিনীকে, ভাগ্যকে ধিক্কার দিতে দিতে। আজ কোথায় কাঁথাখানা মিটিয়ে ফেলবে আশা করেছিল উনুনের দায়ে ধরা পড়বে না। সেই জায়গায় কিনা একেবারে মাথায় আকাশ। বলা বাহুল্য, রুটির ব্যাপারে ভাবিনীর প্রচেষ্টা সাফল্যমণ্ডিত হলো না। কারণ প্রথমেই প্রয়োজনাতিরিক্ত জল ঢেলে আটাটাকে প্রায় শিরনিতে পরিণত করে ফেলেছিল সে। তারপর যদিও ছিঁড়ে মুড়ে বহু কোণ বিশিষ্ট কয়েক আটার চাকলা বানালো হিমশিম খেয়ে, তাদের উনুনে ফিরে তুলতে তুলতে পুড়ে উঠল প্রায় সবগুলোই। অথচ আবার গঠন সৌকুমার্যে জায়গায় জায়গায় কাঁচাও বর্তমান। ওদিকে দুপুর গড়িয়ে যায়। নিতাই অনুমান করে নিজের জন্য রুটি করছে ভামিনী। তা সে রুটির সংখ্যা অনুমান করে, মনে মনে একটু হেসে ধৈর্য ধরে বসে থাকে। কিন্তু ধৈর্যেরও একটা সীমা আছে। পেটের মধ্যে যে সাড়া উঠছে, বারবার সাড়া দিয়ে উসুস করে শেষমেশ রান্নাঘরের দরজাতেই এসে দাঁড়ায় নিতাই। কি এত 950 ব্যঞ্জন রাঁধো, বললাম যে শুধু দুখানা রুটি আর আলু মরচের দম হলেই হবে। ভামিনী আজও মনে মনে নাক কান মরে। ও মা, তাই কি আবার খেতে পারে মানুষ? একটু সোনামুখের ডাল জড়াচ্ছি, এই দেখো আবার ওই সব। তাই এত দেরি হচ্ছে? দরকার নেই, ওই যা হয়েছে তাই নিয়ে দাও। দিয়ে তো দেবে, কিন্তু আলু মরচের দম কই? আলু তো এখনো ঝুড়িতে। অগত্যাই হাটে হাঁড়ি ভাঙতে হয় ভাবিনীকে। সবটা নয়, হাঁড়ির খানাটা। বলতে হয়, একটু অপেক্ষা করো, দেরি আছে। নিতাই ছটফট করে থাকতে থাকে আর বলতে থাকে, ও না হয় পরেই হবে, শুধু গুড় রুটি মন্দ নয়। অতএব শুধু গুড় রুটি ধরে দিতে হয় ভামিনীকে স্বামীর পাতের কড়ায়। আর জোর খিদের মুখে সেই গুড়ের ডালা আর আটার পিণ্ডি দর্শনে নিতাইয়ের সমস্ত রক্তকণিকা মুহূর্তের মধ্যে অগ্নিকণিকায় পরিণত হয়, মার মার করে ওঠে। থালাটা ধরে নিয়েই ছুতো করে রান্না করে ঢুকে পড়েছিল ভামিনী। হঠাৎ থালা আছড়ানো ঝনঝন শব্দে চমকে বেরিয়েছে পড়ল। এতটা আশঙ্কা ছিল না তার, কিন্তু দেখল থালাটা অদূরে নিক্ষিপ্ত। সব কখানা রুটি একসঙ্গে তাল করে হাতে চটকে নিতে চেঁচাচ্ছে, এ হয়েছে কি? আমার ছেড়াদের পিণ্ডি, বলি দুখানা রুটি গড়বারও যদি ক্ষমতা না থাকে, বলনি কেন আগে? কোন শালা বেকুব খেতে চাইতো তাহলে? আমার যেমন মুখ্য নেই, বাজার থেকে দুয়ানার পুরি তরকারি কিনে এনে খেলেই চুকে যেত। তা নয়, স্বাদ করে রুটি খেতে চাইলাম তোমার কাছে, কর্মিষ্ঠী পরিবারের কাছে। হুঁ,
বোঝা উচিত ছিল এসব সভ্য কাজ সবার জন্য নয়। সে বলে চলে, বাপের জন্মে নেই গো চাষ, ধানকে বলে দুর্ভ ঘাস। এই হচ্ছে তাই। তা শহরে যখন এসেছো, সভ্য কাজ একটু শিখতে হবে বই কি। তোমার ধান সেদ্ধ ঢেঁকি কোটার মহিমা তো চলবে না এখানে। তাই পরামর্শ দিই, এবার একা বৌঠানের কাছে গিয়ে মানুষের মতো কাজকর্ম শিখে এসো দু একখানা। বড্ড বেশি খিদের মাথায় বড্ড বেশি আশাভঙ্গ হয়েই বোধ করি মেজাজের ওপর রাশ রাখতে পারেনি তাই। কিন্তু সকলেরই ধৈর্যের সীমা আছে। বেশ বিশেষ অপ্রতিভ হয়ে গিয়েছিল বলেই এতগুলো কথা নীরবে শুনছিল ভামিনী। মানুষটার খিদের মাথায় উত্তর প্রত্যুত্তর করবে নাই ভেবেছিল, কিন্তু অর্থাৎ এবং মনে মনে আঁচ করেছিল রাগটা নরম হলেই বরং তুতিয়ে পাতিয়ে চারটি খই দুধ। কিন্তু শেষ রক্ষা হলো না। শেষ টানটা আর সইতে পারল না তার যন্ত্রের তার, ছিঁড়ে পড়ল ঝনঝনিয়ে। পড়বেই। তোমার পায়ে আমার পায়ের আগাটা একটু ঠেকে গেছে বলে তুমি আমায় কষে লাথালে আমি সইব? তোমার গোয়ালে আমার তামাকের কাঠ কয়লাখানা ছিটকে পড়েছে বলেই আমার ঘরে তুমি আগুন দেবে আর আমি চুপ করে থাকবো? তোমার বাগানে আমার ছাগলটা একবার মুখ লাগিয়েছে বলে গরুর পাল ঢুকিয়ে আমার তাবৎ বাগান তুমি মুড়বে আর আমি ফ্যাল ফ্যাল করিয়ে তাকিয়ে থাকবো? ইয়ার কি নাকি? মানুষ মানে পাথর নয়, তাই শেষ রক্ষে হল না। নিতাইয়ের কথাটা শেষ হবার আগেই ভামিনও রে রে করে দিল। কি কি বললে? আরেকবার বলো তো শুনি। তোমার পেয়ারের বৌঠানের কাছে আমি যাব রান্না শিখতে? বলি আর কত অপমান তুলে রেখেছো আমার জন্য। যা রেখেছো তা একসঙ্গে বার করো। একেবারে বুক ভরে নিয়ে মা গঙ্গার কোলে আশ্রয় নিকে রেখে এসো। আজ আমায় রেখে এসো বারুইপুরে। এত অপমান সয়ে আমি থাকতে পারবো না, এই বলে দিলাম সাদা বাংলা। হুক মাগো, এই সুখ করাতে তুমি আমাকে শহরে এনেছিলে? ঝাড়ু মারি এমন সুখের মাথায় ভাবছিলাম দোষ হয়ে গেছে, ঘাট মানবো, চুকে যাবে নাটা। আর এত ডালপালা গজাবে না। উমা, এই যে দেখি থামেই না। শক্তের ভক্ত আর নরমের জম তুমি। কেমন উঠতে বসতে নড়তে চড়তে খালি বৌঠান আর বৌঠান। বলি এতই যদি মন্ত্রপুত করে রেখেছিল বৌঠান, তো আমাকে আবার আনতে গেছলে কেন? লোকের কাছে মুখ রাখতে, শাক দিয়ে মাছ ঢাকতে তোমার? আবার শেষ ঘাটে ধাক্কা, আবার কথার উপর হাতুড়ি। নিতাই আসন থেকে দাঁড়িয়ে উঠে গলা ফাটিয়ে বলে, কি বললি? হ্যাঁ, তুই তুই বললে তুমি আমাকে হাঁড়ি খাওয়ার মতো? এও বুঝি সদর শহরের সভ্যতা? ভাবিনি ধেই ধেই করে ওঠে। আমায় তোমার আমি কোড়ে আঙুলের ছেদ্দা করি না, বুঝলে? কোনা করায় না। দুশ্চরিত্র স্বামী আবার স্বামী। হুম, আমি যাব আমি যাব সেই মায়াবিনী ডাকিনীর কাছে শিক্ষা করতে। গলায় দেবার দড়ি উঠবে না আমার। যাও, তুমি যাও, দুবেলা তার পাদস্দক খাও গে। নিতাই সহসা গম্ভীর হয়ে যায়। হাত দুখানা আড়াআড়ি করে বুকের ওপর রেখে বার দুই পায়চারি করে হঠাৎ দাঁড়িয়ে পড়ে বলে, পাদোদক যদি জোটে তো শুধু খাবো কেন, মাথায় মেখে বর্তাবো। তবে এই তোমার মতো মেয়ে মানুষের একটা সেটা করা উচিত। 20 বছর তার পায়ের কাছে বসে শিক্ষা করলে, আর দুবেলা পা ধোয়া জল খেয়ে যদি তার কোড়ে আঙুলের নখের যোগ্যীও হও। নিতাইয়ের চরম অভিব্যক্তিতে তার হৃদয়ের শ্রদ্ধা প্রকাশ করতে পারে, কিন্তু স্ত্রীর পক্ষে যে পরস্ত্রীর প্রতি ওই শ্রদ্ধা প্রকাশের কাটা ঘায়ে নুনের তুল্য, তাতে তো আর সন্দেহ নেই। অতএব এরপর ভামিনী যদি কোমরে কাপড় জড়ায়, তাকে দোষ দেওয়া যায় না। ভামিনী জীবনাবধি যা দেখেছে সেই শিখেছে। দেখার ঊর্ধ্বে শেখার মতো অনুভূতি কটা মেয়ে মানুষের থাকে? তাছাড়া যে মেয়ে মানুষ নিরেট হোক নির্বেদ হোক নির্বোধ হোক, স্বামী মন পেলাম কি না বুঝতে পারে না তা নয়, কিন্তু সে মনের অতিশ্বরী যদি অন্য কেউ থাকে, তাকে চিনতেও দেরি হয় না। কলকাতার মাটিতে পা দিয়েই তাকে চিনেছে ভাবিনি। সেই জ্বালাকর সত্যটা বুঝে ফেলেছে। সেই ভয়ঙ্কর জ্বালা ভাবিনি মহান উদারতায় সহ্য করে যাবে, এ তো আর হয় না। অতএব কোমরে কাপড় জড়িয়ে কি যেন একটা ছড়া উড়ে ছিটকে কাছে সরে আসে ভাবিনি। বটে বটে, কোড়ে আঙ্গুলের যুগ্যে চরিত্রহীন পুরুষের উপযুক্ত কথাই বলেছ। পরের স্ত্রীর সবই মিষ্টি যাদের, বলি তোমার প্রাণীর নিধি বৌঠানের সব খেলা জানো। ও কথা তুলি না, তুলতে পিরবৃত্তি হয় না, তাই বলি না। তুললেই তো পুরুষের মুখ বুক সব জ্বলে যাবে, সব খুলে যাবে। যা দেখবে তাই সুচক্ষে দেখবে, নইলে জেনেছি অনেক দিন। এইবার তোমাকে জানাই,
স্বামীকে লুকিয়ে রোজ ভর দুপুরে বিবিটি সেজে কোথায় যান গিন্নি, জানো সেসব কথা? স্বামীকে লুকিয়ে মানে? নিতাই যেন দুর্বল পক্ষ হয়ে পড়ে। অতএব সবল পক্ষ ভামিনী কুটিল হেসে বলে, লুকিয়ে মানে লুকিয়ে? ঝি মাগি বলেছে আমাকে, ঝিকে, আমার ঝিকে, ছেলেদের শেখানো আছে বলিস নে। নিতাই বিশ্বাস করতে পারে না সত্যবতীর পক্ষে লুকোচুরি সম্ভব, তাই গর্জনে বলে, বিশ্বাস করি না। ও, তাই নাকি? এইটুকুই বিশ্বাস করো না, আর শুনলে কি জানি কি বলবে। বলি, তোমাদের ওই জাত ধর্ম খোয়ানো মাস্টারটার সঙ্গে তলে তলে দহরম মহরম, তা তো জানো? তেনার সঙ্গে তো বেধর্মের আপিসে পর্যন্ত যাওয়া হয়েছিল। বলিনি এতদিন? ওর কথা তোমার কাছে কইতে ঘেন্না হয়, তাই বলিনি। আমি বলছি, ও মেয়ে মানুষ একদিন। খবরদার! হৃদয় তীব্র চিৎকার করে এগিয়ে আসে। মিথ্যাবাদী, মিছিমিছি করে আর কিছু বলতে যাস না তো, জিভ খসে পড়বে। চুপ, একবার চুপ। দিশেহারা দেখায় নিতাইকে। একে তো দুটো অপবাদী ভয়ানক মারাত্মক, অথচ এই সর্বনেশে সত্যগন্ধি মতো যে একেবারে উড়িয়েও দিতে পারে, বুকে বল আসে না। তদুপরি আবার সেই ভবতোষ মাস্টার। মাস্টার জাত ধর্ম খুইয়ে ব্রেম্ভ হয়েছিল। নিতাইয়ের হাড়ে বাতাস লেগেছিল, ভেবেছিল অন্তত নবকুমারের বাড়িতে আসা যাওয়ার পথে তার কাঁটা পড়ল, কিন্তু এ কি? কথা শোনা যায় মন্থরার মুখে। দিশেহারায় হয়ে যায় নিতাই। এই এই সুযোগে ভামিনী কোমরের আঁচলটা একটু শক্ত করে। বলি, গায়ের জোরে চুপ করিয়ে রাখলেই তো আর সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। আমি যে তোমায় বলে রাখছি, এই তোমার পিয়ারের বৌঠানের ব্রেম্ব হয়ে যাবে। হবে হবে। ওই যে একটা বুড়ো ধিঙ্গি মেয়ে পুষেছে, মিছিয়ার মিছে করে বলে ভাইঝি। ভগবান জানেন, বেধবা না আইবুড়ি, বয়সে তো গাছ পাথর নেই। সেটাকে আবার হিন্দুর সংসারে গোছাতে পারবে না, তাই ব্রেম্ব হয়ে তা। তুমি চুপ করবে? ভামিনী মুখে একটা আঙুল ঠেকিয়ে ভেঙে ওঠে। এই করলাম, কিন্তু আমি চুপ করলেই তো আর জগৎ চুপ করে থাকবে না, জানতে সবাই পারবে। চুপ সত্যিই তখন করেছিল ভামিনী। বোধ করি সেই অভুক্ত স্বামীকে পরাজিত শত্রুপক্ষের মতোই দেখতে লাগছিল বলে অস্ত্র সংবরণ করেছিল। কিন্তু নিতাই ছটপটিয়ে বেরিয়েছিল পাগলের মতো। বৌঠানের দ্বারা এ সম্ভব? লুকোচুরি, অভিশাপ, ব্রাহ্ম সমাজে যাতায়াত, ভবতোষের সঙ্গে চুপোচুপি মেলামেশা। ভামিনীর অভিযোগ যদি সত্যিই হয়, তাহলে তো ধর্ম মিথ্যে, ভগবান মিথ্যে, জগতে যা কিছু বস্তু আছে সবই মিথ্যে। অসুস্থ শরীর না স্নান না আহার করেও উদ্ভ্রান্তি আনছিল। ভামিনী এক সময় এসে হাতে পায়ে ধরে মাপ চেয়ে দুটো নারকেল লাড়ু এক ঘুঁটি জল দিতে সেধেছিল, গলা দিয়ে নামাতে পারেনি তাই। পরে হবে বলে সরিয়ে রেখে বালিশে মাথা কষতে কষতে অবশেষে এক সময় ঘুমিয়ে পড়েছিল। ওবেলা ঘটেছিল সব। ঘুম ভাঙল পড়ন্ত বেলায় নবকুমারের ডাকে। নবকুমার ব্যস্ত সমস্ত হয়ে ঠেলা মেরে প্রশ্ন করেছে, নিতাই নিতাই, তোদের বৌঠান এসেছে এ বাড়িতে? ধর্মড়িয়ে উঠে বসে নিতাই। আজ এই পর্যন্তই। বাকি পর্ব আগামীকাল। ধন্যবাদ।